মেয়র হওয়াই উদ্দেশ্য নয়, বৈষম্যের প্রতিবাদ এটি, বললেন ইশরাক হোসেন। আসিফ মাহমুদ ও মাহফুজের পদত্যাগ দাবি, টানা সপ্তম দিনের মতো রাজপথে ঢাকাবাসী। কার স্বার্থে ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়া হচ্ছে না প্রশ্ন ফারুকের, বিএনপি বিস্মিত, বললেন নজরুল ইসলাম খান। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইসির সামনে এনসিপির বিক্ষোভ, দাবিগুলো রাজনৈতিক, বললেন কমিশনার সানাউল্লাহ। করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি, পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য স্লিপ অফ টাং, বললেন ডক্টর খলিলুর। পুশিন নিয়ে দিল্লির সাথে যোগাযোগের কথা জানালেন তৌহিদ হোসেন। তিন বাহিনীর মধ্যে সম্পর্ক অনেক দৃঢ়, দেশের যে কোনো ক্রান্তি লগ্নে চ্যালেঞ্জ মোকাবেলায় তিন বাহিনী একসাথে কাজ করবে, বললেন নৌবাহিনী প্রধান। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মেয়র হওয়াই তার উদ্দেশ্য নয়, বরং বৈষম্যের প্রতিবাদ জানাতেই এই আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে এসেছেন, বললেন ইশরাক হোসেন। নির্বাচন কমিশনকে জিম্মি করা হচ্ছে অভিযোগ তুলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানান তিনি। ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দিতে টানা সপ্তম দিনের মতো নগরবাসীর আন্দোলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। সকাল থেকে মৎস্য ভবনের সামনে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ঢাকা দক্ষিণের বাসিন্দারা। বিস্তারিত ফজলে রাব্বির রিপোর্টে। দিনভর স্লোগানে স্লোগানে উত্তাল রাজধানীর কাকরাইল এলাকা। হাজারো ঢাকাবাসীর একটাই দাবি, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হোক। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই দিনভর কাকরাইল মৎস্য ভবন ও এর আশপাশ এলাকায় ব্লকেট কর্মসূচি পালন করছে ইশরাক হোসেনের হাজারো নেতাকর্মী। বুধবার সন্ধ্যার পর আন্দোলনে সংহতি জানাতে কাকরাইল মোড়ে আসেন ইশরাক হোসেন। অস্থায়ী মঞ্চে উঠে বক্তব্য রাখেন আন্দোলনরত জনতার উদ্দেশ্যে। আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই, এখানে কোনোদিনও আমার মেয়র হওয়ার, মেয়র শপথ নেওয়ার বা ক্ষমতা গ্রহণ করার উদ্দেশ্য অথবা মূল লক্ষ্য ছিল না। আজকের এই আন্দোলন কোনো এক ব্যক্তির ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্য লড়াই নয়। আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন, যেখানে জনগণের সুষ্ঠু সঠিক ভোটদানের মাধ্যমে এবং সঠিক গণনা এবং ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই অভিযোগ করে তিনি বলেন, ইসিকে জিম্মি করার চেষ্টা করা হচ্ছে। জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আমার একজন প্রার্থী, আমার সাথে যদি এই আচরণ করা হয়, যখন জাতীয় নির্বাচন হবে, রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন চলে আসবে, তখন কি আপনারা আশা রাখতে পারেন যে নিরপেক্ষভাবে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে? এরা এই সরকারে থাকা অবস্থায় হাসিনার আমলে কি হয়েছিল? একই কাজ তো করেছিল। সে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করেছে, নির্বাচন কমিশন ধ্বংস করেছে, প্রশাসনকে সে ব্যবহার করেছে, তাই কি না? আমরা কি আরেকটা স্বৈরাচারের জন্ম হতে দিতে পারি? আরেকটা স্বৈরাচারের জন্ম এই বাংলাদেশের মাটিতে আমরা হতে দেব ইনশাআল্লাহ। আর যদি হয় হাসিনার যে পরিণতি হয়েছে, 17 বছর আমরা যেভাবে রক্ত ঘাম জীবন এক করে জীবন দিয়ে গুম হয়ে খুন হয়ে মামলাকে জেল কেটে নির্যাতিত হয়ে খুনি হাসিনার পলায়নের প্রেক্ষাপট রচনা করেছিলাম, আমরা আবারও যে কোনো স্বৈরাচারকে যে কোনো সময় উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। দাবি না মানা পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ইশরাক সমর্থকদের। ইশরাককে অবিলম্বে শপথ দিতে হবে, নইলে আমরা এই রাজপথ ছেড়ে যাব না। যতক্ষণ পর্যন্ত এই এনসিপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইবে, আমরা কখনোই এটা হতে দিব না। শেখ হাসিনার 17 বছর, এরশাদের 9 বছর, শেখ মুজিবুরের 3 বছর এবং ফখরুদ্দিন মঈনুদ্দিনের 3 বছর, আমরা বাংলাদেশের জনগণ জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে সর্বসময় স্বৈরাচারকে রুখে দিয়েছি। এই নব্য স্বৈরাচারকেও রুখে দেব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিটা নাগরিক রাজপথে থাকবে ইনশাল্লাহ। বুধবার সকাল থেকেই টানা সপ্তম দিনের মতো নগর ভবন সহ কাকরাইল মোড় ও মৎস্য ভবন এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন ইশরাক সমর্থকরা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।
দর্শক, এই মুহূর্তে রাজধানী কাকরাইলে আছেন সিনিয়র রিপোর্টার নিয়াজ মাকদুম। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নিয়াজ, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগরবাসীর বিক্ষোভ কর্মসূচির সবশেষ চিত্র আমাদের জানাবেন নিয়াজ। আপনি জানেন যে আমি সেই দুপুর 12টা থেকেই এই প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান করছি। সন্ধ্যা 7:30টার দিকে এখানে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এখানে এসেছেন এবং তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। সেখানে তিনি ঘোষণা করেছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি এখানেই অবস্থান করবেন নেতাকর্মীদের সাথে, এবং এর কিছুক্ষণ পরে তিনি ঘুরে ঘুরে নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন, তাদের সাথে কথা বলেছেন, সৌজন্য সাক্ষাৎ দিয়েছেন। এই মুহূর্তে আমার সামনেই উপস্থিত আছেন, তার কাছে জানতে চাবো পরবর্তী কর্মসূচি আমাদের কি। আমাদের পরবর্তী কর্মসূচি এই যে কর্মসূচি আজকে আমরা করছি, এটারই ধারাবাহিকতা আমরা বজায় রাখব এবং এখানে আরও ব্যাপক জনসমাগম যাতে হয় সেজন্য আমরা জনগণের কাছে প্রচার করছি, আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন যে এই প্রোগ্রামটি, যদিও আমরা অবশ্যই সবাই দলেরই মানুষ, কিন্তু এটা সাধারণ ঢাকা দক্ষিণের সর্বস্তরের ভোটার এবং জনগণের ব্যানারে আন্দোলনটি শুরু হয়েছে, তারাই এই জায়গায় নিয়ে এসেছে এবং তাদের পদক্ষেপের কারণে কিন্তু আমরা এই বর্তমান সরকারের ভেতরে যে লুকায়িত দলবাজ যে মুখোশধারী যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করতে পেরেছি। সেটা উপদেষ্টা পরিষদে হতে পারে, ব্যুরোক্রেসিতে হতে পারে, অন্যান্য জায়গায়। এদেরকে বহাল রেখে কোনোভাবেই একটা জাতীয় নির্বাচন সম্ভব নয়। অতএব আমাদের আন্দোলন এটা তখনই থামবে যখন আমাদের দল স্যাটিসফাইড হবে যে না, এই সরকারটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচনের সময় দায়িত্ব পালন করতে পারবে এবং ক্ষমতা শান্তিপূর্ণভাবে নির্বাচিত দলকে হস্তান্তর করে দিয়ে যাবে। সেই স্যাটিসফ্যাকশনটা আমাদের আসতে হবে, তখনই আন্দোলন থামবে। আমি আবারও বলছি, এখানে এটা ছিল এই মেয়রের বিষয়টার মাধ্যমে একটা পুরো চিত্র উঠে এসেছে। আমি বারে বারে বলে আসছি, এখানে মেয়র পদ, শপথ বা সিটি কর্পোরেশন এগুলা কোনোদিনও আমার কাছে মুখ্য বিষয় ছিল না। আমরা রাজনীতি করছি বাংলাদেশে একটা সুষ্ঠু সঠিক জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে, তারপরে আমাদের আগ্রহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। তবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেহেতু পুরো বিষয়টা সামনে চলে এসেছে, এখন আমরা চাই যে এগুলাকে শোধরানো হোক এবং প্রয়োজনীয় যে পরিবর্তনগুলা আনা দরকার এবং যাদের যাদের পদত্যাগ করা দরকার সেই পদত্যাগগুলা করানো হোক। দুইজন যারা উপদেষ্টা রয়েছেন তাদেরকে আমি সসম্মানেই বলছি যে এটা কোনো অযৌক্তিক দাবি তো আমাদের নয়। তারা যেহেতু দলের সাথে সম্পৃক্ত আছেন, তাদের উচিত হবে যে জনগণের যে ইচ্ছা সেটাকে সম্মান দেখিয়ে পদত্যাগ করে তারা রাজনৈতিক সংগঠনে যোগ দিয়ে তাদের রাজনীতি তারা করুক, যেমন তাদের দলের প্রধান নাহিদ ইসলাম করেছেন। সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, সেটাতে তো কোনো সমস্যা নাই। কিন্তু যে নির্বাচনকালীন সময় যে সরকারটি থাকবে, সেই সরকার যদি এখন আমার সাথে যে ঘটনাগুলো ঘটলো তার যদি 10%ও ঘটে, তাহলে আমাদের সারা দেশের প্রার্থীদের কি নাজেহাল হতে হবে সেটা আমি বুঝতে পারি। কারণ আমি ঢাকার রাজধানী ঢাকা দক্ষিণ 8টি নির্বাচনী সংসদীয় আসন নিয়ে এই এলাকা, এখানে আমার মতো একজন ক্যান্ডিডেটকে তারা যেভাবে নাজেহাল করলো, যেভাবে পুরা সরকারের যন্ত্র মিলে চেপে ধরে মিথ্যা বানোয়াট অজুহাত দিয়ে সময় ক্ষেপণ করার চেষ্টা করলো, মানে তারা মরিয়া, ওখানে আমাকে বসতে দেবে না, তাতেই তো বোঝা যায় যে তারা আরও অন্যান্যদের প্রতি কি করতে পারে। হয়তো আমরা সেগুলা তখন 300 প্রার্থী থাকবে, সবারটা শুনতেও আমরা পারবো না, তো এভাবে কি হয় নাকি। আর তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য ছিল যে হয়তো নগর ভবনে গিয়ে যদি আমি বসি, আমি আমাদের দলকে শক্তিশালী করব এবং সেখান থেকে প্রয়োজনে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করতে হলে করতে পারবো। কিন্তু আল্লাহর কি ইচ্ছা যে বসার আগে নাই, তার আগেই আন্দোলন শুরু হয়ে গিয়েছে, সরকারের চেহারা উন্মোচন হয়ে গিয়েছে। আমি সরকারের সবাইকে দোষ দিচ্ছি না, আমি বলবো যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা, উনি ভালো মানুষ, উনি এই জিনিসগুলোকে চিহ্নিত করে উনি
পদক্ষেপ নেক, যাতে করে ওনাকেও আমরা সম্মানের সাথে যখন উনি নির্বাচন দিবে আমরা সম্মানের সাথে বিদায় দিতে পারি। ধন্যবাদ ইশরাক হোসেন। আপনারা শুনছিলেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন যে তাকে যে আদালতের হস্তক্ষেপের মাধ্যমে তার যে কাঙ্ক্ষিত যে মেয়র পদ সেটি বুঝিয়ে নিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা বলছিলেন আমাদের সাথে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপি নেতা। তিনি চলমান আন্দোলনের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে করা রিটের আদেশ পিছিয়েছে। আজ দেওয়ার কথা থাকলেও আদেশ দেওয়া হবে বৃহস্পতিবার। ইশরাকের আইনজীবীদের দাবি, রিটকারীর রিট করার বৈধতা নেই। আহমেদ সারোয়ারের রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ থেকে বিরত রাখা, ট্রাইব্যুনালের রায় এবং গেজেট বাতিল চেয়ে করা রিটের আদেশের জন্য নির্ধারিত ছিল বুধবার। কিন্তু আদালত শুরুতেই জানান তারা সবার কথা শুনতে চান, তাই রুল এবং স্থিতাবস্থা দেবেন। এ সময় ইশরাকের আইনজীবীরা আদালতের এই অভিমতের সাথে দ্বিমত পোষণ করে তাদের যুক্তি তুলে ধরেন। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ইতিহাসে কোনো ট্রাইব্যুনালের রায় তৃতীয় ব্যক্তি চ্যালেঞ্জ করছে এরকম কোনো নজির নাই। তাদের এই মামলার মধ্যে তার নজির সৃষ্টি করতে চায়, এইটা খারাপ নজির হবে। কারণ সব ইলেকশন মানে তৃতীয় পক্ষে এসে বলবে যে আমার অধিকার আছে মামলা করার জন্য। এখানে সে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ নয়, ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে, সেটা হলো ব্যারিস্টার সদ্দু তাপস। উনি এসে মামলা করতে পারতেন। আজ যতগুলো এক্সাম্পল সবগুলো কিন্তু কন্টেস্টিং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মামলা হয়েছে। গত 15 বছর আমরা দেখেছি যে কোনো পলিটিক্যাল ম্যাটারকে মহামান্য হাইকোর্টে আনা হয়েছে এবং ইন দ্য নেম অফ হাইকোর্ট অর্ডার পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে। হাজার মানুষের রক্তের বিনিময়ে 5ই আগস্টের পরে দেশের মানুষ আর দেখতে চায় না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার হোক। পাশাপাশি সুমোটো যদি এই ব্যাপারে করতে লাগে তাহলে 2014 পার্লামেন্ট ইলেকশন ছিল, 2018 নির্বাচন ছিল, তো এই সমস্ত ব্যাপারে তো তখন মহামান্য আদালত সুমোটো কোনো কিছু করেন নাই। রিটকারী আইনজীবী তাদের রিট করার পক্ষের যুক্তি তুলে ধরেন। তিনি যথাসময়ে বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছিলেন, কিন্তু মামলা দায়েরের পরে তার প্রাথমিক প্রার্থনা ছিল যে আদালতের কাছে যে প্রহসনের নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে বাতিল করা। কিন্তু 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে তিনি বিধিবহির্ভূতভাবে আর্জি সংশোধন করে নিজেকে মেয়র ঘোষণার দাবি করেন এবং আদালত সেটা ট্রাইব্যুনাল সেটা অ্যাকসেপ্ট করে নেয়। বিজ্ঞ ট্রাইব্যুনাল আসলে কোনো ফিউটাইল বা ইনফ্রাকচুয়াস অর্ডার পাস করতে পারেন না, কিন্তু এটি তিনি ইনফ্রাকচুয়াস অর্ডার পাস করেছেন। এছাড়াও আরও একটি বিষয় শুনানিতে উল্লেখ করা হয়েছে যে নির্বাচন কমিশন এই মামলার একটি পক্ষ ছিল নিম্ন আদালতে, কিন্তু তারা উদ্দেশ্যমূলকভাবে এই মামলায় তারা প্রতিদ্বন্দ্বিতা করেনি। দুপক্ষের শুনানি শেষে আদালত বৃহস্পতিবার আদেশ দেবেন বলে জানান। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা। কার স্বার্থে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না জানতে চান বিএনপি নেতারা। এই ঘটনার পেছনে বড় ষড়যন্ত্র রয়েছে বলেও মন্তব্য করেন তারা। বলেন দলীয় চিন্তায় সরকার এমনটা করছে। বিএনপি নেতারা বলেন আদালত ও নির্বাচন কমিশনের নির্দেশনার পরও ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিয়ে টালবাহানা করা হচ্ছে। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্যই বিগত দিনে আন্দোলন হয়েছিল বলে জানান বিএনপি নেতারা। তারা বলেন এখন যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয় তবে নেতিবাচক বার্তা যাবে জনগণের কাছে। জুলাই অভ্যুত্থানের চেতনা থেকে সরকার দূরে সরে যাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। তারা বলেন দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না দেয়ায় সংকট আরও গভীর হচ্ছে। আপনারা উপরে বলেন ভিতরে তাদের কথাই শুনে ইশরাকের মতো লোককে শপথ পড়ান নাই, হামিদের মতো কুখ্যাত লোককে বিদেশে যাবার সহযোগিতা করেছেন এবং বিভিন্ন নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের অধিকার, আমার একটি ভোট আমি দিব, একটি সুষ্ঠু ভোট দিব, জনগণের প্রতিনিধি নির্বাচিত করব, সেই পথ থেকে বিচ্যুতি হবার একটা পরিকল্পনা বলে আমি মনে করি। কোর্ট রায় দিছে, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করছে। এখন যদি ইশরাক মেয়রের চেয়ারে বসে কার মাথায় বাড়ি পড়বে, কার স্বার্থে আঘাত লাগবে? আজকে এটা তো পরিষ্কার হওয়া দরকার। কার স্বার্থ জড়িত আছে এখানে?
আমরা তো মনে করি উপদেষ্টা যারা আছেন আপনারা দেশ নিয়ে চিন্তা করবেন, দেশের সামগ্রিক অবস্থা নিয়ে চিন্তা করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দেওয়ার পরেও ঢাকা দক্ষিণ সিটিতে মেয়রকে দায়িত্ব না দেয়ায় বিএনপি বিস্মিত। সকালে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির উদ্যোগে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশনকে অন্তর্বর্তী সরকার দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়োগ দিয়েছে। সেই নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদের হুমকি দিতে ঘেরাও কর্মসূচি হচ্ছে। এগুলো ভালো দৃষ্টান্ত নয় বলে মন্তব্য করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, আনুষ্ঠানিকভাবে বর্তমান সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে এখনও প্রশ্ন তোলেনি তার দল, কিন্তু বেশ কিছু বিষয়ে জনগণের মধ্যে প্রশ্ন সৃষ্টি হচ্ছে। আমরা বিস্মিত হই যে নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দেওয়ার পরেও প্রশাসনিক ক্ষমতায় আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি মেয়রের দায়িত্ব পেয়েছেন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। যে নির্বাচন কমিশনকে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছেন দেশের প্রচলিত আইন অনুযায়ী, সেই নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদেরকে হুমকি দেওয়ার জন্য ঘেরাও করার কর্মসূচি হচ্ছে। বিষয়গুলি ভালো দৃষ্টান্ত না। নির্বাচন কমিশন পুনর্গঠন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে এনসিপির এই দাবিগুলো রাজনৈতিক বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিস্তারিত মোবাশ্বের আহমদের রিপোর্টে। পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বুধবার সকাল থেকে জড়ো হন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। দাবি আদায়ে নানা স্লোগান দেন তারা। এ সময় দলটির নেতারা বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে রাজনৈতিক মহলে যে জটিলতা তৈরি হয়েছে তা নির্বাচন কমিশনের পক্ষপাত তুষ্ট সিদ্ধান্তের কারণেই হয়েছে। তাই সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে ইসি পুনর্গঠনের দাবি জানান তারা। এই মুহূর্তে দরকার নির্বাচন কমিশন পুনর্গঠন। কর্মসূচির এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশনের মূল ফটকে অবস্থান নেয় এনসিপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে বেলা 2টার পর এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যের মধ্য দিয়ে স্থগিত করা হয় সমাবেশ। উপদেষ্টার মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে, বাংলাদেশের এডুকেশন সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদুদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন। তাহলে আমরা বড় কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হব। আপনাদের এই মাঠে কুসুম কুসুম খেলা চলবে না। এদিকে নিয়মিত বৈঠক শেষে এনসিপির আন্দোলন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, এনসিপির দাবিগুলো রাজনৈতিক। এই সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। আমরা কোনো রাজনৈতিক বক্তব্যের আমি কোনো মন্তব্য করতে চাই না। ইসি নিরপেক্ষভাবে কাজ করছে বলেও দাবি করেন তিনি। এটাও ড্রাফটে আছে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। করিডোর নিয়ে কারো সাথে কোনো আলোচনা হয়নি, ভবিষ্যতেও হবে না। এটি ভারতীয় অপপ্রচার বলে অভিযোগ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের। এই ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টার দেয়া বক্তব্য স্লিপ অফ টাং বলে উল্লেখ করেছেন তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি জানান, বাংলাদেশের ভেতর দিয়ে জাতিসংঘের ত্রাণ সরবরাহের ইস্যুটি বিবেচনার জন্য এলে সব পক্ষের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে সরকার। বিস্তারিত সৈয়দ আব্দুল মোহিতের রিপোর্টে। রাখাইনে ত্রাণ সরবরাহের নামে করিডোর দেয়া নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্যে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় বয়ে যায়। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে করিডোর ইস্যুতে সংবাদ সম্মেলন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি জানান,
ইস্যুটি ভারতীয় প্রচারণা থেকেই বাংলাদেশের জনমুখে। এ নিয়ে কোনো আলোচনা হয়নি। করিডোর নিয়ে আমাদের সঙ্গে কার কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না, এইটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে। ফরেন অ্যাডভাইজারের সঙ্গে আমার তো রোজ কথা হয়। উনি যেটা বলেছিলেন, উনি করিডোর শব্দটা ব্যবহার করেই কিন্তু নিজেকে কারেক্ট করেছিলেন, পাথওয়ে বলেছেন। উনি দ্যাট ওয়াজ এ স্লিপ অফ টাং। আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই, বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই। নিরাপত্তা উপদেষ্টা জানান, রাখাইনে ক্রস বর্ডার এই চ্যানেল দেবার ইস্যুটি বিবেচনার জন্য এলে সবার সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। রোগী তো হাসপাতালে ভর্তি হতে হবে, তারপরে তো আপনার চিকিৎসার বন্দোবস্ত। আমরা তো সেখানে যাইনি। সকল পক্ষ যদি রাজি হয়, তাহলে যেটা আমাদের জন্যে আবারও বলছে, কোনো কিছুই কিন্তু রাজি হয় নাই, এখনো সেই পর্যায়ে যাই নাই জিনিসটা। যদি যাবার হয় তাহলে পরে আমরা সবার সঙ্গে বসে সেটা ঠিক করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিরাপত্তা উপদেষ্টা জানান, মানবিক করিডোর ইস্যুতে সেনাবাহিনীর সাথে সরকারের মত পার্থক্য নেই। একেবারেই গুজব, সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। সেনাপ্রধানের সঙ্গে ইনি আমার বিস্তারিত আলোচনা হয়েছে। এই সম্পর্কে আমরা একেবারে এক সমতলে। কতজন রোহিঙ্গা বাংলাদেশের এনআইডি ও পাসপোর্ট নিয়েছে তা বের করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেই ডাটাটা আমরা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য পরিবহন বন্ধ করায় ভারতকে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। ভারতের সঙ্গে সম্পাদিত কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, চুক্তিগুলোর বিষয়বস্তু খতিয়ে দেখা হচ্ছে। ভারত থেকে বাংলাদেশে পুশিনের বিষয়ে দিল্লির সাথে যোগাযোগ হচ্ছে বলে জানান তিনি। বলেন, বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে হবে। নিয়মের বাইরে যেন কিছু না হয়, বাংলাদেশ সেই চেষ্টাই করছে। তৌহিদ হোসেন এ সময় জানান, নিজ থেকে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। নতুন পররাষ্ট্র সচিব নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন 2-1 দিনের মধ্যেই। ছোট বিভিন্ন চুক্তি বিভিন্ন সময় হয়েছে, এমওইউ হয়েছে, সেগুলি কিন্তু তাৎক্ষণিকভাবেই আপনাদেরকে জানানো হয়েছে গত অনেক বছরের মধ্যেই। তার মধ্যে যদি চুক্তি যেগুলি থাকে সেগুলি কিন্তু দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হবে, অথবা প্রভিশন থাকে যে কোনো এক পক্ষ যদি আপত্তি করে তাহলে বাতিল করা যাবে, ইত্যাদি ইত্যাদি। সেগুলি এই মুহূর্তে ঠিক আমরা বাতিল কোনোটাই করিনি। আমরা তো আসলে চাই যে নিয়ম অনুযায়ী যেন সব কিছু এগোয়। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় 3 বাহিনীর মধ্যে আন্তঃসম্পর্ক অনেক দৃঢ়। দেশের যে কোনো ক্রান্তিলগ্নে প্রতিরক্ষা বাহিনীর এই 3 বাহিনী একসাথে কাজ করবে। যশোরে অনুষ্ঠিত বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন। যশোর থেকে পলাশ তালুকদারের তোলা ছবিতে শুভ মাহফুজের রিপোর্ট। একদিকে রং বেরঙের ধোঁয়ায় আকাশকে রঙিন করে তুলছে KHW, অন্যদিকে শত্রুকে প্রতিহত করা দুর্দান্ত কৌশল স্প্লিট এস ম্যানোভারে সকলকে তাক লাগিয়ে দিচ্ছে PT-6। বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2025 উপলক্ষে অসাধারণ এই ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয় যশোরের বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে। কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জানান, দেশের যে কোনো ক্রান্তিলগ্নে চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত সশস্ত্র বাহিনী। অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যকার স্পিরিট অফ জয়েন্টনেস এবং পারস্পরিক সুসম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। বর্তমানে সশস্ত্র বাহিনীর মাঝে বিদ্যমান এই সুসম্পর্ক বজায় রেখে আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা, নৌ ও বিমান বাহিনীকে আরও আধুনিক এবং সক্ষম বাহিনী হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। বিমান বাহিনীর প্রতিটি সাজ সরঞ্জামের সঠিক ব্যবহার নিশ্চিত করতে নির্দেশনা দেন নৌপ্রধান। প্রতিটি সাজ সরঞ্জাম এবং যুদ্ধ উপকরণ অত্যন্ত মূল্যবান ও ব্যয়বহুল। তাই তোমাদেরকে দেশবাসীর কষ্টার্জিত অর্থের বিনিময়ে সংগ্রহীত এসব মূল্যবান যুদ্ধ সরঞ্জামের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। এ সময় 86তম বাফা কোর্সের প্রশিক্ষণার্থী গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং বেজ বিতরণ করেন নৌবাহিনী প্রধান। কমিশনপ্রাপ্তরাও ক্যারিয়ারের অন্যতম মাইলফলক স্পর্শ করতে পারায় উচ্ছ্বসিত। আমাদের এখানে সামরিক প্রশিক্ষণের পাশাপাশি একজন সৎ মানুষ হওয়া এবং ভবিষ্যতে একজন সৎ কর্মকর্তা হওয়ার
আমাদেরকে সেই প্রশিক্ষণটা এখানে দেওয়া হয়। বাংলাদেশ বিমান বাহিনী একটি আধুনিক, পেশাদার ও প্রযুক্তি নির্ভর সুশৃঙ্খল বাহিনী। বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় প্রতিজ্ঞায় উজ্জীবিত এই বাহিনীর একজন কর্মকর্তা হতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। বাহিনীর প্রতিটি সদস্যকে দেশের মর্যাদা সমুন্নত রেখে কাজ করে যাওয়ার আহ্বান জানান নৌবাহিনী প্রধান। অনুশীলনের মাধ্যমে প্রতিনিয়ত বাংলাদেশ বিমান বাহিনীর সাথে যুক্ত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত বিমান, রাডার ও বিভিন্ন প্রযুক্তি। কমিশন ক্যাডেটরা এসব প্রযুক্তির দক্ষ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীকে মানুষের কল্যাণে আরও এগিয়ে নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সবার। শুভ মাহফুজ, বাংলা ভিশন, যশোর। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের অপসারণ সহ 4 দাবিতে অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এই কর্মসূচির ঘোষণা করা হয়। একই সাথে রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশের দাবিও জানায় সংগঠনটি। ঐক্য পরিষদ জানিয়েছে তাদের দাবিগুলো প্রধান উপদেষ্টা বরাবর দেয়া হবে। পাশাপাশি এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরে স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে, তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা এর আওতামুক্ত থাকবে। আগামী 26 মে থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি, এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরে স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা এর আওতামুক্ত থাকবে। ঈদুল আজহার আগে শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে পোশাক কারখানার মালিকদের জেলে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে শ্রম, কর্মসংস্থান ও নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। ঈদুল আজহা উপলক্ষে সচিবালয়ে প্রস্তুতিমূলক সভা শেষে একথা জানান শ্রম উপদেষ্টা। তিনি জানান, শ্রমিকদের পাওনা 28 মের মধ্যে পরিশোধ করতে হবে। তা না করলে যার বিরুদ্ধে মামলা আছে তাকে গ্রেফতার করা হবে। ওয়ারেন্ট থাকায় বিদেশে অবস্থানরত কারখানা মালিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হবে বলেও জানান তিনি। ঘরমুখো লঞ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ ও কোস্ট গার্ড মোতায়েনের পাশাপাশি প্রত্যেকটি লঞ্চে 4 জন অস্ত্রধারী আনসার মোতায়েন থাকবে। নিরাপদ চলাচল নিশ্চিত করতে বড় লঞ্চগুলোকে পাল্লা না দেওয়ার নির্দেশ দিয়েছেন ডক্টর শাখাওয়াত হোসেন। সিদ্ধান্ত হয়েছে যে ওনারা ওনাদের ঘর বাড়ি বিক্রি করে আমাকে 28 তারিখের মধ্যে টাকা পয়সা দেবেন, আমাকে না, তাদের শ্রমিকদের টাকা পয়সা করবেন। আর যদি না করেন তাদের নামে হুলিয়া জারি হয়েছে, মানে ওয়ারেন্ট জারি আছে, দে উইল বি অ্যারেস্টেড। ওয়ারেন্ট যাদের নামে জারি হয়েছে তারা বিদেশে থাকলেও আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি ওয়ারেন্ট সহ, যে তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে। শ্রমিকের পয়সা দিতে হবে, সেটা বাড়ি বিক্রি করে দেখ, আগেও বলেছি, গাড়ি বিক্রি করে দেখ, যা খুশি তাই বিক্রি করে দেখ। যে চালাতে পারে না ফ্যাক্টরি, যে শ্রমিকের বেতন দিতে পারে না 2 মাস 3 মাস, তার তো এই সেক্টরে থাকা উচিত না। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সেই সাথে সমন্বয়ের প্রেক্ষিতে বুধবার দুদকে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাময়িক বরখাস্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীর। তিনি দলটির যুগ্ম সদস্য সচিব ছিলেন। তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানের দুদকে হাজির হওয়ার কথা ছিল মঙ্গলবার, তবে তারা আজ দুদকে হাজির হন। এদিন 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে তাদের বিরুদ্ধে তদবির, চাঁদাবাজি, টেন্ডারে কারচুপি ও নামে বেনামে অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অভিযোগ ওঠে। এরপর গত 15 মে অভিযুক্তদের নামে সমন জারি করেছিল দুদক। একই অভিযোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সহকারী ব্যক্তিগত সচিব এপিএস মোয়াজ্জেম হোসেনকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন। আর যদি সামান্যতম এর মধ্যে কোনো ইনভলভমেন্ট আমার থাকে তাহলে আইনগত ব্যবস্থা নিক সরকার, আমি সেটাকে সহযোগিতা করব। প্রয়োজনে জেলে যেতে হলে যাব, কিন্তু সেটা সত্য প্রমাণিত হয়ে আসতে হবে।
স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ জানিয়েছেন, সংস্কার কাজ শেষ না করে জাতীয় হোক বা স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা ঠিক হবে না। বুধবার গণতান্ত্রিক বাজেট আন্দোলন ডিবিএম আয়োজিত জনবাজেট সংসদ বিষয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, সুষম উন্নয়নের প্রয়োজনে আঞ্চলিক বাজেট প্রণয়ন দরকার। জাতীয় বাজেট আলোচনা মৌসুমী আলোচনার রূপ পেয়েছে মন্তব্য করে তিনি সবকিছু বিকেন্দ্রীকরণের তাগিদ দেন। এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বাজেট তৈরিতে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ দেন। গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সাধারণ সম্পাদক মনোয়ার মোস্তফা বাজেট প্রক্রিয়ার সংস্কার, জন অংশগ্রহণ এবং বাজেট বরাদ্দের ন্যায্যতা নিশ্চিতের আহ্বান জানান। বিশেষ কারো চাপে কৃষি খাতের ভর্তুকি কমানো ঠিক হবে না বলে মন্তব্য করেন আলোচকরা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে করা 3টি মামলার মধ্যে 2টিতে জামিন আবেদন নামঞ্জুর করে অপর একটি মামলায় রিমান্ড ও জামিন আবেদনের শুনানির দিন আগামী 27 মে ধার্য করেছে আদালত। দুপুরে মামলার শুনানি শেষে আদালত এই আদেশ দেয়। আদালতে পুলিশের পরিদর্শক মোহাম্মদ কায়ুম খান জানান, সাবেক মেয়র আইভির বিরুদ্ধে সিদ্দিরগঞ্জ থানায় করা একটি হত্যা ও বিস্ফোরক আইনের মামলা রয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে আবেদন করা হলে জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। এদিকে জেলা দায়রা জজ শামীম আজাদের আদালতে একটি বিস্ফোরক আইনের মামলায় রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আইভির 7 দিনের রিমান্ড আবেদন করে। পরে 27 মে ফের শুনানির দিন ঠিক করে আদালত। আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। হজ যাত্রীদের জন্য দোয়া মাহফিল হয়েছে রাজধানীতে। তেজগাঁয়ের নাখালপাড়ায় এই দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সভাপতিত্ব করেন 25 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুজাহিদুর রহমান। দেশে প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে স্টুডেন্ট হেলথ কার্ড। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত 5টি শিক্ষা প্রতিষ্ঠানকে এ কার্ডের আওতায় আনা হয়েছে। কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিতদের উদ্ধারে কক্সবাজারে ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। সমুদ্র সৈকতের দরিয়ানগর এলাকায় 4 দিনের এই প্রশিক্ষণের বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম। বগুড়ার বৃহত্তর শ্রমিক সংগঠন মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় 23 মে নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা রইল না। বিকালে একটি শ্রমিক সংগঠনের 18 প্রার্থীর সমর্থনে মিছিল ও সমাবেশ করা হয়। রবীন্দ্র নজরুল জন্মবার্ষিকী পালন করেছে জামালপুর সমিতি ঢাকা। জাতীয় জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি সাবেক ছাত্রনেতা ফরিদুল কবির তালুকদার শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির নির্বাহী সভাপতি হাফিজুর রহমান ময়না। বক্তব্য রাখেন সমিতির মহাসচিব প্রফেসর ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন এবং নজরুল ইসলাম দুলাল সহ জামালপুর সমিতির ঢাকা নেতারা। রাজধানীর মোহাম্মদপুরে কবুতর প্রেমিক সংগঠনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। একটি কমিউনিটি সেন্টারে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সহ সভাপতি আনজার হোসেন, সাংগঠনিক সম্পাদক রনি, প্রচার সম্পাদক শুভ, খোকা, জামাল ও দিনা সহ অন্যরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবুতর প্রেমীরা অনুষ্ঠানে অংশ নেন। সারা বছর ম্যাঙ্গো ড্রিঙ্ক, ম্যাঙ্গো বার, জুস সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরির লক্ষ্যে চলতি মৌসুমে আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম শুরু করেছে দেশের সর্ববৃহৎ কৃষি পণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ। রাজশাহীর গোদাগাড়ী বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। তিনি বলেন, উৎকৃষ্ট মানের ফুড ড্রিঙ্ক কিংবা জুসের জন্য পণ্যের কাঁচামালকে গুরুত্ব দিয়ে আমের জন্য বিখ্যাত অঞ্চলগুলোতে নির্মাণ করা হয়েছে কারখানা। চুক্তিভিত্তিক আম চাষিদের কাছ থেকে প্রায় 60,000 মেট্রিক টন আম সংগ্রহের কথাও জানান তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করছি সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মেয়র হওয়াই উদ্দেশ্য নয়, বৈষম্যের প্রতিবাদ এটি, বললেন ইশরাক হোসেন। আসিফ মাহমুদ ও মাহফুজের পদত্যাগ দাবি, টানা 7ম দিনের মতো রাজপথে ঢাকাবাসী। কার স্বার্থে ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়া হচ্ছে না, প্রশ্ন ফারুকের। বিএনপি বিস্মিত, বললেন নজরুল ইসলাম খান। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইসির সামনে এনসিপির বিক্ষোভ, দাবিগুলো রাজনৈতিক, বললেন কমিশনার সানাউল্লাহ। করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি, পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য স্লিপ অফ টাং, বললেন ডক্টর খলিলুর। কুশিন নিয়ে দিল্লির সাথে যোগাযোগের কথা জানালেন তৌহিদ হোসেন।
তিন বাহিনীর মধ্যে সম্পর্ক অনেক দৃঢ়। দেশের যে কোনো ক্রান্তি লগ্নে চ্যালেঞ্জ মোকাবেলায় তিন বাহিনী একসাথে কাজ করবে বললেন নৌবাহিনী প্রধান। এ ছিল এখনকার মতো, পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।